প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তোমরা জানো আমরা গত ক্লাসে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি। এই কর্মধারয় সমাসের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই তোমরা অবগত আছো। আজকে আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা নিশ্চয় অবগত আছো যে সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমাসের মাধ্যমে অনেক নতুন নতুন শব্দ গঠিত হয়। সেই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। তো সমাসের যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে পূর্বপদ প্রধান এবং পরপদ প্রধান সমাস রয়েছে। তৎপুরুষ সমাসটিও পরপদ প্রধান সমাস। তৎপুরুষ সমাসটি হচ্ছে পরপদ প্রধান সমাস। অর্থাৎ এখানে পরপদের অর্থটি প্রাধান্য পায়। তবে তৎপুরুষ সমাসের একটি অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে তৎপুরুষ সমাসের পূর্ব পদে বিভক্তি থাকে। আমাদের যে শব্দ বিভক্তি গুলো রয়েছে, যে 7 ধরনের শব্দ বিভক্তি আছে, সেই শব্দ বিভক্তি গুলো এখানে পূর্ব পদে যুক্ত থাকে এবং সেই শব্দ বিভক্তি গুলো লোপ পেয়ে নতুন শব্দটি গঠিত হয়ে থাকে। তো আজকে আমরা জানি যে আমাদের শব্দ বিভক্তি গুলোকে 7টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমা বিভক্তি যেটি রয়েছে সেই প্রথমা বিভক্তির কোনো অর্থ নেই, অর্থাৎ কোনো চিহ্ন বা সংকেত আমরা দেখি না। আর মূল শব্দটি প্রথমা বিভক্তি হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। এদিক দিয়ে প্রথমা বিভক্তি যেহেতু কোনো স্পষ্ট চিহ্ন বা সংকেত আমরা দেখতে পাই না বা কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা পাই না, এ কারণে প্রথমা বিভক্তি বাদ দিয়ে বাকি যে বিভক্তিগুলো রয়েছে সেই বিভক্তিগুলোই মূলত আমাদের তৎপুরুষ সমাসের প্রকারভেদ হিসাবে গণ্য হবে। এদিক দিয়ে বিবেচনা করে তৎপুরুষ সমাসের যে বিভক্তিগুলো আছে সেই বিভক্তিগুলো বিবেচনা করে তৎপুরুষ সমাসকে 6টি ভাগে ভাগ করা হয়। আর বিভক্তি চিহ্ন ছাড়াও আরো 3 ধরনের তৎপুরুষ সমাস রয়েছে। সেই 3 ধরনের সমাস মিলে মোট 9 প্রকারের তৎপুরুষ সমাস রয়েছে। আমরা সেই 9 প্রকারের তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই রয়েছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া বিভক্তির চিহ্ন কি কি আমরা জানি যে দ্বিতীয়া বিভক্তির চিহ্ন হচ্ছে কে রে। কে রে দ্বিতীয়া বিভক্তি চিহ্ন। পূর্ব পদে দ্বিতীয়া বিভক্তি ব্যাস বাক্যের মধ্যে যে পূর্ব পদ থাকবে সেই পূর্ব পদের সাথে কে রে বিভক্তি যুক্ত থাকবে এবং সমস্ত পদে তা লোপ পেয়ে গিয়ে সমস্ত পদ গঠিত হবে। একে আমরা দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে থাকি। যেমন দুঃখকে প্রাপ্ত। আমাদের তৃতীয় মডেল টেস্টের খাতা কবে দেখাবে? আমরা জানাবো। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। দেখো এখানে কে বিভক্তি আছে, সমস্ত পদে কে বিভক্তিটা লোপ পেয়ে যাবে। দুঃখ প্রাপ্ত। রথকে দেখা, রথ দেখা। কলাকে বেচা, কলা বেচা। এগুলো আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। এছাড়াও ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়ে থাকে। এই ব্যাপ্তি অর্থটি আগে বুঝতে হবে, ব্যাপ্তি মানে কি। ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। ব্যাপ্তি অর্থ কি?
এই ব্যাপ্তি অর্থ হচ্ছে অনেক দিন ধরে চলমান কোনো বিষয়কে বোঝানোর ক্ষেত্রে ব্যাপ্তি অর্থ ব্যাপী অর্থে বা ব্যাপ্তি অর্থ বুঝিয়ে থাকে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমাদের যে পাঠ্য বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, তাহলে আবার আমরা লিখতে পারি দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী। দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে কিন্তু এটি স্থায়ী। অতএব এভাবে যদি ব্যাপ্তি বা ব্যাপী অর্থ বুঝিয়ে থাকে সেক্ষেত্রে তা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যায়। চিরকাল ব্যাপিয়া চঞ্চল, চিরচঞ্চল, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, এই শব্দগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যখন দ্বিতীয় তৎপুরুষ সমাসের দ্বিতীয় বিভক্তি লোপ পাবে কে রে, আগে আমাদেরকে বিভক্তি চিহ্নগুলোকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই চিহ্নগুলোকে একেবারে স্মরণে রাখতে হবে, যে চিহ্নটা দেখলে যেন আমরা বুঝতে পারি এটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে ব্যাপ্তি অর্থে তৃতীয় তৎপুরুষ সমাসে, ব্যাপ্তি বলতে অনেকদিন ধরে চলমানতা, চলমান কোনো বিষয়কে বুঝিয়ে থাকে। তো এইভাবে দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে আসো তৃতীয় তৎপুরুষ সমাস। এখানে তৃতীয় বিভক্তি লোপ পাবে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে বা দিয়ে, দিয়া, কর্তৃক। তৃতীয় তৎপুরুষ সমাসের চিহ্ন, এগুলো শব্দের পরে মানে পূর্ব পদের পরে এই শব্দগুলো থাকবে এবং তারপরে পরপদ গঠিত, পরপদ থাকবে, সমস্ত পদ গঠিত হবে দ্বারা, দেয়া, কর্তৃক, লোপ পেয়ে। আমরা উদাহরণ দিতে পারি মন দ্বারা গড়া। এখানে মন দ্বারা গড়া আছে, মন গড়া। দ্বারা বিভক্তিটি লোপ পেয়ে যাবে। এরপরে লাঠি দ্বারা খেলা, দ্বারা বিভক্তিটা লোপ পাবে। বা মন দ্বারা হতে পারে, আমরা দিয়েও ব্যবহার করতে পারি, দ্বারা দিয়া যে কোনো একটি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তাহলে লাঠি দ্বারা খেলা, লাঠি খেলা। তৃতীয় তৎপুরুষের উদাহরণ। এছাড়াও যদি হীন, উন, শূন্য এই শব্দগুলো পরপদে থাকে তবে তা তৃতীয় তৎপুরুষ সমাস হিসাবে বিবেচিত হয়। উন, হীন, শূন্য যে শব্দগুলো আছে, যেমন জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, লাঠি, তারপরে বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, এগুলো তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। জ্ঞান দ্বারা শূন্য, বিদ্যা দ্বারা হীন, এগুলো জ্ঞান শূন্য, বিদ্যাহীন, তৃতীয় তৎপুরুষ সমাস। যদি উপকরণ বাচকতা বুঝায়, অর্থাৎ উপকরণ বাচক শব্দ বা বিশেষ্য পদ যদি পূর্ব পদে থাকে তাহলে সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে এবং উপকরণ দিয়েই কিন্তু কোনো জিনিস তৈরি হয়ে থাকে। এদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, হীরক দ্বারা খচিত, চন্দন দ্বারা চর্চিত, এগুলো সবই উপকরণ বুঝায়। চন্দন একটি উপকরণ যা নিয়ে কোনো কিছু গঠিত হয়ে থাকে, তারপরে হীরক একটি উপকরণ, এই বিভিন্ন ধরনের উপকরণ আছে। সেই উপকরণ বাচক কোনো শব্দ যদি পূর্ব পদে থাকে তবে তা তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। এরপর আসো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি আছে আমাদের।
এই চতুর্থ বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তির মধ্যে মিল রয়েছে, তবে ব্যবহারগত পার্থক্য রয়েছে। আমরা জানি কে, এটি দ্বিতীয় বিভক্তির চিহ্ন, আবার এটি চতুর্থ বিভক্তিরও চিহ্ন। আবার জন্য, নিমিত্ত, উদ্দেশ্য যদি বুঝায় তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এখানে গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এখন আমরা গুরুকে যে ভক্তি করি, এখানে নিঃস্বার্থ কাজ যদি বোঝায়, আমরা জানি নিঃস্বার্থ কাজ বুঝালে সেটি সম্প্রদান কারক হয় এবং সম্প্রদান কারকই চতুর্থ বিভক্তি হয়। যদি উদ্দেশ্য বুঝায়, নিমিত্ত বুঝায়, কারণ বুঝায়, তাহলে সেটি চতুর্থ বিভক্তি হয় এবং চতুর্থী তৎপুরুষ সমাস হিসাবে এখানে গণ্য হয়ে থাকে। আমরা এরকম উদাহরণ অবশ্যই দিতে পারি। যেমন আরামের জন্য কেদারা, আরাম কেদার, ডাকের নিমিত্তে মাসুল, ডাক মাসুল, তারপরে বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি। তাহলে বাড়ি কেন তৈরি করা হয়েছে, একটা কারণ আছে, একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এখানে বসবাস করা হবে। অর্থাৎ এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে। হজের জন্য যাত্রা, কেন যাত্রা করেছে? হজ করার উদ্দেশ্যে। আরামের জন্য কেদারা বা চেয়ারটি কেন? এটি আরাম করার জন্য। এই যে উদ্দেশ্য, নিমিত্ত বা কারণ যখন বোঝাবে তখন তার চতুর্থী তৎপুরুষ সমাস হবে, এবং যদি নিঃস্বার্থ কাজ বুঝিয়ে থাকে তবে তা চতুর্থ তৎপুরুষ সমাস হয়ে যাবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বুঝো নাই? গত ক্লাসে যে কর্মধারায় সমাস সম্পর্কে আলোচনা করেছি, কর্মধারায় সমাসে কারো প্রশ্ন আছে? যে অংশটুকু তোমরা বুঝো না, কর্মধারায় সমাসে কারো প্রশ্ন? স্যার উপমান কর্মধারায় আর উপমিতটা আর একবার একটু বলেন তো স্যার, গতদিন নেট খারাপে আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। উপমান এবং উপমিত এদের মধ্যে পার্থক্য হচ্ছে, উপমানের মধ্যে একটি গুণ, একটি বৈশিষ্ট্য, একটি ধর্ম উল্লেখ থাকবে। এখানে উপমান পদের সাথে উপমেয় পদের কারক হবে, উপমান পদের সাথে উপমেয় পদের সমাস হবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, ধর্মবাচক শব্দ। যেমন এখানে রাঙা একটি ধর্মবাচক শব্দ। কার মতো রাঙা? অরুণের মতো। অরুণ হচ্ছে সকালের সূর্য। যখন সকালের সূর্য ওঠে তখন পূব আকাশের যে রূপ, পূব আকাশের যে রঙিন ভাব, এটি কিন্তু একটা ভিন্ন। এটাকে তুলে ধরা হয়েছে বা তুলনা করা হয়েছে। এখানে ধর্মবাচক শব্দটি আছে, গুণবাচক শব্দটি আছে, বা বৈশিষ্ট্যটি আছে, তার সাথে উপমান পদ আছে। এটা হচ্ছে উপমান পদ। উপমান আছে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। কিন্তু উপমান কর্মধারয় সমাসে সেই উপমেয় পদটি নাও থাকতে পারে। এখানে যেমন উপমেয় পদটি কিন্তু নেই, শুধু এই যে বিশেষণটি আছে, এটা একটা বিশেষণ পদ। এই উপমান কর্মধারয় সমাসে যে গুণবাচক শব্দটি থাকে সেই শব্দটি বিশেষণ পদ হয়ে থাকে। কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল। তুষারের ন্যায় শুভ্র, শুভ্রটা একটি বিশেষণ পদ। বরফের ন্যায় ঠান্ডা, এই ঠান্ডা, এই ধরনের শব্দগুলো আসলে বিশেষণ পদ হয়ে থাকে। তাহলে উপমান পদের সাথে উপমেয় পদের উল্লেখ না করেও যখন ধর্মবাচক শব্দটির সাথে উপমান পদের সমাস সাধিত হবে তখন তাকে উপমান কর্মধারায় সমাস বলে। এখানে গুণ বা বৈশিষ্ট্যটি উল্লেখ থাকবে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে এই গুণ
বা বৈশিষ্ট্য বা ধর্মসূচক যে শব্দটি আছে সেই শব্দটি কখনোই থাকে না। শব্দটি ছাড়াই কিন্তু আমাদের উপমিত কর্মধারয় সমাস হয় এবং পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য পদ হয়ে থাকে, এখানে বিশেষণ পদ থাকে না। আমরা বাহু লতার ন্যায়, এখানে লতা এবং বাহু দুটোই কিন্তু বিশেষ্য পদ। একেবারে পুরুষ সিংহের ন্যায়, তুলনা করা হচ্ছে পুরুষকে কার সাথে? সিংহের সাথে। উপমেয় পদটি পূর্বে থাকবে, সমস্ত ব্যাস বাক্যের মধ্যে উপমেয় পদটি পূর্বে থাকবে আর উপমান পদটি পরে থাকবে। এভাবে আমাদের উপমিত কর্মধারয় সমাসটি সাধিত হয়, দুটোই বিশেষ্য পদ হয়ে থাকে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। স্যার ধন্যবাদ। আচ্ছা, এরপর আসে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা জানি পঞ্চমী বিভক্তি আছে হতে, থেকে, চেয়ে। তো পূর্বপদের পরে হতে, থেকে, চেয়ে, এই যে এর মধ্যে হতে থেকে আমরা বিভক্তি হিসেবে ব্যবহার করি, চেয়ে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই হতে থেকে চেয়ে লোপ পেয়ে যে তৎপুরুষ সমাসটি সাধিত হয় তাকে বলা হয়ে থাকে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, বিচ্যুত, গৃহীত, রক্ষিত, দূরীভূত, আগত এই বিভিন্ন অর্থে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে থাকে। বিভিন্ন ধরনের অর্থ প্রকাশের ক্ষেত্রে এটি হয়ে থাকে, যেমন খাঁচা থেকে ছাড়া। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। একইভাবে বিলাত থেকে ফেরত বা বিলাত হতে ফেরত। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। এছাড়াও ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। এগুলো সবই পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। ষষ্ঠী তৎপুরুষ সমাস বিষয়ে আমরা খুবই জানি। ষষ্ঠী বিভক্তি যেটি আছে সেই ষষ্ঠী বিভক্তিটি খুবই পরিচিত একটি বিষয়। র এবং এর পূর্ব পদে র এবং এর বিভক্তি যুক্ত থাকে, সমস্ত পদে সেটি বাদ চলে যাবে, তখন তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যেমন চায়ের বাগান, চা বাগান। চায়ের বাগান, চা বাগান। আমরা খেয়ার ঘাট, খেয়া ঘাট, বিভিন্ন ধরনের অর্থ বোঝানোর ক্ষেত্রে আমাদের এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের কিছু পার্থক্য আছে। যদি রাজা শব্দ থাকে তাহলে রাজ হয়। আমরা এর আগেও বলেছি যে কর্মধারয় সমাসেও যদি রাজা শব্দ থাকে সমস্ত পদে রাজ হবে। এখানেও কিন্তু তাই, এখানেও সমস্ত পদে রাজ হবে। যেমন পথের রাজা, এখানে যদি ষষ্ঠী বিভক্তি আছে এর, তাহলে কি হবে? রাজপথ। পথের রাজা রাজপথ। গজনীর রাজা রাজপথ। গজনী রাজ। পিতা, মাতা, ভ্রাতা এই শব্দগুলো যদি পূর্ব পদে থাকে তা যখন সমস্ত পদ গঠিত হবে তখন পিতৃ, মাতৃ, ভাতৃ এই শব্দগুলো হবে। যেমন মাতা সেবা, মাতৃ সেবা। পিতার ধন, পিতৃধন, এভাবে পরিবর্তন হবে যদি পুরুষবাচক শব্দ থাকে। আমরা যেমন তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটি বিষয় পড়েছি, যদি স্ত্রীবাচক শব্দ থাকে তবে তা পুরুষবাচক শব্দে পরিণত হবে। এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও যদি পূর্ব পদে স্ত্রীবাচক শব্দ থাকে সমস্ত পদে তা পুরুষবাচক শব্দে
পরিণত হবে। যেমন উদাহরণ দিতে পারি মৃগীর শিশু। এখানে মৃগী এটি হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ, যখন সমস্ত পদ গঠিত হবে তখন তা পুরুষবাচক শব্দে পরিণত হবে, মৃগ শিশু। আবার যদি পরপদে ষষ্ঠী তৎপুরুষ সমাসের পরপদে যদি বহু বচন জ্ঞাপক শব্দ বা সমষ্টি বোধক শব্দ থাকে, যেমন বৃন্দ, গণ, আবলে, জুথ, এই যে আমাদের বহু বচন জ্ঞাপক যে সকল প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলো যদি যুক্ত থাকে তাহলে সেটি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। ছাত্রের বৃন্দ, ছাত্রবৃন্দ, গুণের গ্রাম, গুণ গ্রাম ইত্যাদি। আর রাজা শব্দ থাকলে রাজ হবে, যে আমরা অনেক আগেই বলেছি। তবে রাজা শব্দটি কখনো কখনো আগে চলে আসে, যেমন পথের রাজার ক্ষেত্রে আমরা আগে চলে নিয়ে আসছি। হাঁসের রাজা, রাজ হাঁস, এটা আগে চলে আসে। কিন্তু যখন গজনীর রাজা তখন গজনী রাজ হবে, তখন কিন্তু আর আগে আসবে না। এই বিষয়গুলো, পার্থক্যগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এরপরে আমাদের সর্বশেষ বিভক্তি অনুযায়ী যে প্রকারভেদ রয়েছে, সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসে সপ্তমী বিভক্তির চিহ্ন আছে। সপ্তমী বিভক্তি যেগুলো রয়েছে, সপ্তমী বিভক্তি এ অন্তস্থ অ তে, এ অন্তস্থ অ তে, এই যে বিভক্তি চিহ্নগুলো এখানে রয়েছে, সেই বিভক্তি চিহ্নগুলো সমস্ত পদের লোপ পেয়ে যাবে, কিন্তু ব্যাস বাক্যের মধ্যে পূর্ব পদে তা যুক্ত থাকবে। আমরা যদি উদাহরণ দিই, যেমন দিবায় নিদ্রা, তাহলে এখানে অন্তস্থ আছে, সেই অন্তস্থ অটি বাদ চলে যাবে, দিবা নিদ্রা। আমরা একটি শব্দ দেখেও কিন্তু এর ব্যাস বাক্য নির্ণয় করতে পারি। এই যে এই শব্দটি যখন আমরা দেখবো, যেমন বাক্পটু, এই শব্দটি যদি আমরা দেখি, বাক্পটু এই শব্দটি আমরা যখন দেখব তখন হয়ে যাবে বাকে পটু, মানে যে অনেক কথা বলে তাকে বাকপটু বলা হয়। বাকে পটু, বাকপটু। বস্তায় বন্দি, বস্তা বন্দি, দানে বীর, দান বীর, রাতে কানা, রাত কানা, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো আসলে যখন বিশ্লেষণ করতে যাব বা ব্যাস বাক্য তৈরি করতে যাব তখন অটোমেটিক্যালি কিন্তু তার সাথে একটি বিভক্তি আমাদেরকে যুক্ত করে ব্যাস বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ এদিক দিয়ে বোঝা যাচ্ছে এগুলো সবই সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। এরপরে আসো আমাদের নয় তৎপুরুষ সমাস আছে। নয় তৎপুরুষ সমাসের একটি নাবোধক অব্যয় থাকবে। নাবোধক অব্যয় পূর্ব পদে থাকবে এবং এর সমস্ত পদটি আমরা বিশেষ্য পদ রূপে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে দেখি। যেমন ন মানুষ বা নয় মানুষ, এভাবে আমরা বলতে পারি অমানুষ। এখানে অমানুষ শব্দটি আমাদের বিশেষ্য পদ রূপে বসে, অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য নেই এমন বোঝাতে নেই বা নাই, অর্থাৎ মানুষের যে বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার সেগুলো তার মধ্যে নেই। নলৌকিক, অলৌকিক। বুঝলাম না এটা স্যার, ন মানুষটা। ন মানে হচ্ছে নাবোধক অব্যয়, নেই, নাই, নি, এই তো নাবোধক অব্যয়গুলো আছে, এগুলো আমাদেরকে নাবাচক শব্দ এবং স্বাভাবিকতা বা বৈশিষ্ট্যতা না বুঝিয়ে যখন তা হীনতা বুঝায়, অভাব বুঝায়, তারপরে ঘাটতি বুঝায় বা কমতি বুঝায়, এরকম নানান ধরনের অর্থ বোঝানোর জন্য, যেমন মানুষ নয় যে, এভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে মানুষের গুণাবলী যার মধ্যে নেই সে তো মানুষ না। কিন্তু এই নকে বোঝানোর জন্য, নেই বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি একটি অব্যয়, সেটি অ হতে পারে অথবা অনা হতে পারে। যদি অবাচক, যদি আমাদের স্বরধ্বনি থাকে সেক্ষেত্রে অনা বা হতে পারে,
আর যদি স্বরধ্বনি না থাকে, শব্দটি পরপরটি যদি আমাদের ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা অ ব্যবহার করে থাকি। এরপরে আসে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস আমরা জানি যে উপপদ বলতে আমরা তা বুঝি যদি কৃদন্ত বিশেষণ যেটি রয়েছে, সেই কৃদন্ত বিশেষণের পূর্বে যে পদটি দেখা থাকে, কৃদন্ত একটি শব্দ থাকবে, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত মানে হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। এখন কৃত প্রত্যয় কি আমাদেরকে এটি বুঝতে হবে যে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয়টি যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, এবং এই কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলা হয়ে থাকে। এই কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস, যেমন পকেট মারে যে, এখানে মারে এটি হচ্ছে মার যোগ এ, এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। এই ক্রিয়ামূলের সাথে বিভক্তি ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে কৃদন্ত পদ গঠিত হয়। তাহলে এখানে এই কৃদন্ত পদ কৃত প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলা হয়ে থাকে। তার আগে পূর্বে যে বিশেষ্য পদটি থাকে সেই বিশেষ্য পদকে বলা হয় উপপদ। এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এখানে পকেট মারে যে পকেট মার, ছেলে ধরে যে ছেলে ধরা ইত্যাদি। আরেক ধরনের হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস নিয়ে আমরা জানি যে অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের মধ্যে যে বিভক্তি চিহ্নটি থাকে, পূর্বপদে যে বিভক্তিটি থাকে সেই বিভক্তিটি সমস্ত পদে সাধারণত লোপ পেয়ে যায়, কিন্তু অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সেই বিভক্তি চিহ্নটি লোপ পাবে না। ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজা, মাটির মানুষ মাটির মানুষ, কলের গান কলের গান, গরুর গাড়ি গরুর গাড়ি, এগুলো ব্যবহারই করতে হবে। যদিও অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা আছে জানি, তো অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সব ধরনের বিভক্তি থাকতে পারে। যখন বিভক্তি চিহ্নটি সমস্ত পদে রক্ষিত হবে তখন তাকে বলা হবে অলুক তৎপুরুষ সমাস। কারো কোনো সমস্যা আছে আজকের আলোচনা থেকে? নো স্যার, সমস্যা নেই। আচ্ছা, যদি তারপরে প্রবলেম থাকে আগামী ক্লাসে তোমরা বলবা, পড়ার পরে বলবা, অবশ্যই আমরা তা স্যার ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব। আজকে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমরা 10টি হোমওয়ার্ক থাকবে, 10টি হোমওয়ার্ক এসকিউ প্রশ্ন গতকালকে যারা দিয়েছিলে তাদের খাতাগুলো আমরা মূল্যায়ন করে দিয়েছি। তা আসলে পড়াশোনার প্রতি সবাইকে সচেতন হতে হবে। যারা সচেতন হবা, এই যে পরিবর্তিত আজকে আমাদের আলোচনার বিষয় আছে একটি, আমাদের পরিবর্তিত পরিস্থিতিকে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলা, নিজেকে মানিয়ে নিয়ে চলা, এটার বিষয়ে আমি কথা বলবো। তবে তার আগে আজকে আমাদের যে রচনামূলক অংশ যেটি আলোচনা আছে, সেই রচনা অংশে অনুচ্ছেদ আছে গ্রাম্য মেলা। আমরা জানি মেলা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি অন্যতম ঐতিহ্য। বাঙালি যে সংস্কৃতি রয়েছে, আবহমান বাংলার অন্যতম গ্রামীণ সংস্কৃতির বা সাংস্কৃতিক ঐতিহ্য একটি মেলা। বাঙালি জীবনের সঙ্গে এই মেলা রয়েছে ওতপ্রোত সম্পর্ক, অর্থাৎ মানুষের গ্রামীণ জীবনে গ্রামীণ মানুষের জীবনে আনন্দের যতগুলো উৎস রয়েছে তার মধ্যে মেলা অন্যতম। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মেলা সংগঠিত হয়ে থাকে এবং এই গ্রামের মানুষরা আনন্দের উৎস হিসাবে মেলাকে খুব সাদরে কিন্তু গ্রহণ করে থাকে। বিভিন্ন ধরনের মেলা রয়েছে, যেমন চৈত্র সংক্রান্তির মেলা রয়েছে, বৈশাখী মেলা আছে, পৌষ মেলা রয়েছে, তারপর বই মেলা আছে, বৃক্ষ মেলা আছে, এছাড়া বিভিন্ন ধর্মীয় মেলা রয়েছে, যেমন রথের মেলা আমরা জানি সবাই, দুর্গাপূজা উপলক্ষেও মেলা বসে থাকে। তারপর বিভিন্ন লোক সংস্কৃতি যেগুলো রয়েছে, লোক কথা যেগুলো রয়েছে, সেই লোক কথাকে তুলে ধরার জন্য কিন্তু আমাদের লোক ঐতিহ্যকে তুলে ধরার জন্য অনেক ধরনের মেলা বসে থাকে। এখন তো আমরা পৌষ মেলা দেখতে পাচ্ছি, পিঠা মেলা দেখতে পাচ্ছি, তারপর কুটির শিল্প মেলা দেখতে পাচ্ছি, তাঁত শিল্প মেলা দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের উপলক্ষকে কেন্দ্র করে মেলা বসে থাকে এবং আনন্দের একটা অফুরন্ত উৎস হিসাবে মেলা আমাদের মাঝে
ধরা দিয়ে থাকে। তো এই মেলার স্থায়িত্ব নিয়ে আমাদের পার্থক্য রয়েছে। আমরা জানি সব ধরনের মেলা স্থায়িত্ব নিয়ে পার্থক্য আছে। বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন সময় নিয়ে থাকে, কখনো 1 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন, 17 দিন, 15 দিন, বিভিন্ন দিন থাকে। অতএব এটা একেবারে স্থায়ী কোনো বিষয় না, এবং একই নির্দিষ্ট সময় মেলা সংগঠিত হবে তাও কিন্তু না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, সারা বছরই কোথাও না কোথাও কোনো না কোনো উপলক্ষকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেলা সংগঠিত হয়ে থাকে। অতএব বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। মেলাগুলো বিভিন্ন সাধারণত উন্মুক্ত মাঠ, খোলা জায়গা, স্কুল বা কলেজের প্রাঙ্গণে, অথবা গ্রামে নদীর ধারে, অথবা কোনো বড় বৃক্ষের তলায়, অর্থাৎ বটবৃক্ষ যেমন আছে, অনেক হাটে বাজারে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বৃক্ষ আছে, সেই হাটে বাজারে বৃক্ষের নিচে মেলা বসে থাকে, স্কুল প্রাঙ্গণে মেলা বসে থাকে, উন্মুক্ত মাঠে যেখানে ছায়া রয়েছে সেখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। তো এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমরা পেয়ে থাকি। এখানে আমাদের গৃহস্থলে যে সকল পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো পাই। বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য আছে, কাঠের তৈরি, বাঁশের তৈরি, বেতের তৈরি। এই পণ্যগুলো আমরা অহরহ মেলায় লক্ষ্য করে থাকি, এবং এই মাধ্যমে গ্রামীণ মানুষের যে রুচি, গ্রামীণ মানুষের যে ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির যে প্রাচীনতম ঐতিহ্য, এগুলো কিন্তু আমরা ফুটিয়ে তোলা হয়। যেমন নকশি কাঁথার কথা বলতে পারি, তারপরে শীতল পাটির কথা বলতে পারি, হাত পাখার কথা বলতে পারি, বিভিন্ন ধরনের গৃহস্থালী যে সামগ্রী রয়েছে, ছিকা রয়েছে, তারপরে হাতের তৈরি নকশি পাখা রয়েছে। এগুলো কিন্তু আসলে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করে দেয়, এবং মেলা উপলক্ষে এই সকল পণ্যগুলো আমরা পেয়ে থাকি। অন্যান্য সময় কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। এছাড়া আমাদের চিত্ত বিনোদ, যেহেতু গ্রামীণ মানুষের আনন্দের উৎস হিসাবে মেলাকে ধরা হয়, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু অংশগ্রহণ করে। যখন মেলা সংগঠিত হয়, রথের মেলা, অনেক মুসলমানরাও কিন্তু অংশগ্রহণ করে। এখানে হিন্দুদের মেলা শুধু হিন্দুরাই কিন্তু আসে না, এবং অনেক মুসলমান, অর্থাৎ এখানে কিন্তু আমরা ধর্মের ভেদ, বর্ণের ভেদ, জাতির ভেদ এটি কিন্তু আমরা মেলার মধ্যে লক্ষ্য করি না। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু মেলায় আসে, সবার একটি মিলন স্থলে পরিণত হয় একটি মেলা প্রাঙ্গণটি। এবং চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা, যেমন লাঠি খেলার ব্যবস্থা থাকে, নাগরদোলার ব্যবস্থা থাকে, কুস্তি, পুতুল নাচ, বায়োস্কোপ, এই যে চিত্ত বিনোদন, সার্কাস, এছাড়াও যাত্রা, কবি গান, বাউল গান, জারি সারি, মুর্শিদি যে সকল লোকসঙ্গীত রয়েছে, এই লোকসঙ্গীত পরিবেশনেরও কিন্তু একটি ব্যবস্থা থাকে আমাদের মেলা প্রাঙ্গণগুলোতে। যারা শিশু কিশোর রয়েছে তাদেরকেও বিনোদনের ব্যবস্থা থাকে, তাদেরকেও চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয় থাকে। মানুষের মুখরোচকের জন্য যে দর্শনার্থী যারা আসে তাদের বিভিন্ন ধরনের খাবার এখানে দেওয়া হয়ে থাকে, তারা তাদের পছন্দ মতো খাবার এখান থেকে কিনে নিতে পারে। যেমন মুড়ি, মুড়কি, জিলাপি, রসগোল্লা, নারিকেল লাড়ু, পিঠা, পুলি, খই, ভাজা, কদমা ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার, গ্রামীণ খাবার যেগুলো, সেগুলো এই গ্রাম্য মেলায় পাওয়া যেতে পারে। অর্থাৎ গ্রাম বাংলা একটা চিরায়ত ঐতিহ্য হিসাবে আমাদের গ্রামীণ মেলা আমাদের সামনে প্রতিভাত হয়ে থাকে। অর্থাৎ আবহমান কাল থেকেই মেলা লোক সংস্কৃতির একটি অঙ্গ হিসাবে আমাদের দেশে প্রচলিত আছে, এবং তা আমরা খুব ভালোভাবে জানি। অতএব তোমরা এই গ্রাম্য মেলা যে অনুচ্ছেদটি আছে সেটি ভালোভাবে আত্মস্থ করে নিবে, এবং সেই মেলা সম্পর্কে তোমরা জানবে। তো আজকে আমরা যে তৎপুরুষ সমাস পড়িয়েছি তার উপর ভিত্তি করে 10টি এসকিউ প্রশ্ন তৈরি করবে। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, আমি মূল্যায়ন করে দেবো ইনশাল্লাহ। তো আমি যে কথা বলতে চাচ্ছি, ইনশাল্লাহ 1 মিনিট কথা বলি, যে পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এই যে বর্তমান যে পরিস্থিতি, কঠিন একটি মুহূর্ত, অতিমারির মধ্যে আমরা অতিবাহিত করছি, কিন্তু বসে থাকলে তো চলবে না। যারা উপার্জন করে তারা উপার্জন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে, কারণ উপার্জন না করতে পারলে কি পরিবার, কি সংসার ধ্বংস হয়ে যাবে, তাদেরকে অনাহারে থাকতে হবে। একইভাবে শিক্ষা জীবনের প্রধান কাজ শিক্ষা অর্জন করা। এখন এই শিক্ষা অর্জন করতে গিয়ে আমাকে সেই একেবারে শ্রেণীকক্ষে বসে থেকে পড়তে হবে এমন পরিস্থিতি যেহেতু এখন নেই। অর্থাৎ যে পরিস্থিতিতে আমি শিক্ষা অর্জন করতে পারবো, আমার শিক্ষা কার্যক্রমটি চালিয়ে নিয়ে যেতে পারবো, সেই পরিস্থিতিকে গ্রহণ করে তার সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে, তাহলে কিন্তু আমার শিক্ষা জীবনটি
সুন্দর হয়। অর্থাৎ আমরা অবশ্যই এই পরিবর্তিত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে যে মাধ্যম ব্যবহার করে, যে প্রযুক্তি ব্যবহার করে আমার শিক্ষা জীবন চালাতে পারবো, সেই প্রযুক্তি অবশ্যই ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।